বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো নয়নতারা বা ভিনকা গাছের পরিচর্যা। গ্রীষ্মের বাগানের একটি অসাধারণ ফুল হলো এই নয়নতারা বা ভিনকা। অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নার্সারিতে প্রচুর পরিমাণে এই গাছের চারা পাওয়া যায়। শীতের বাগানের অন্যান্য গাছের চারার সাথে সাথে আমরা কিন্তু এই ভিনকা বা নয়নতারা গাছের চারা সংগ্রহ করি এবং প্রতিস্থাপন করি। কিন্তু নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করার পর থেকেই শুরু হয় এই গাছের নানা ধরনের সমস্যা। এই নয়নতারা বা ভিনকা গাছ কিন্তু একটু সেন্সিটিভ প্রকৃতির গাছ, তাই এই গাছের পরিচর্যা সব সময় একটু অন্যরকম। দেশীয় নয়নতারা গাছের তেমন কিন্তু কোনো রকম কোনো পরিচর্যা করতেই হয় না, তবে এই হাইব্রিড নয়নতারা বা ভিনকা গাছের সামান্য পরিচর্যা করতে হয়। আজকের এই ভিডিওতে বলবো ফেব্রুয়ারি মাসে কোন কোন পরিচর্যা করতে হবে এই নয়নতারা বা ভিনকা গাছে, কি খাবার এই সময় এই গাছে আমরা প্রয়োগ করতে পারবো। যদি তোমরা এই সময় নয়নতারা গাছের চারা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করতে চাও, তাহলে কিভাবে মাটি তৈরি করতে হবে, কিভাবে মাটি তৈরি করলে এই গাছের খুব ভালো বৃদ্ধি হবে, কিভাবে এই গাছের চারা আমরা খুব সহজে তৈরি করতে পারবো, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না। স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরুতে কয়েকটা পরিচর্যা নিয়ে আলোচনা করব, কয়েকটা টিপসের কথা বলবো, যে টিপসগুলো ফলো করলে সারা বছর আমাদের বাগানে নয়নতারা বা ভিনকা গাছ সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। প্রথমেই বলবো নয়নতারা গাছকে আমরা এই সময় বাগানের কোন জায়গায় রাখবো, যেখানে রাখলে নয়নতারা গাছ সুস্থ থাকবে। আমরা অনেকেই মনে করি নয়নতারা গাছকে একটু ছায়া জায়গায় রাখলে হয়তো নয়নতারা গাছ সুস্থ থাকবে, তবে একেবারেই ভুল ধারণা। নয়নতারা গাছের জন্য কিন্তু ফুল সানলাইট অবশ্যই প্রয়োজন। এখন যখন 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকবে, ঠিক সেই সময় আমরা কিন্তু এই গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখবো। কিন্তু ধীরে ধীরে যখন আমাদের বাড়িতে এসি বা কুলার চলতে শুরু করবে, সেই সময় থেকে আমাদের বাগানের নয়নতারা গাছগুলোকে গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে। তখন কিন্তু একেবারে ফুল সানলাইটের মধ্যে রাখা যাবে না। আর বর্ষাকালে এই গাছগুলোকে একটু সেডি জায়গায় রাখতে হবে, যেখানে সরাসরি বৃষ্টির জল পড়ে না। বৃষ্টির ছাট লাগলে কোনো অসুবিধা নেই, কিন্তু সরাসরি যদি বৃষ্টির জল এই গাছের গোড়ায় পড়ে, তাহলে কিন্তু ফাঙ্গাস জনিত কারণে গাছটা হঠাৎ করেই মারা যাবে। টিপস নাম্বার 2, বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় আমরা নয়নতারা গাছের মাটিতে কতটা পরিমাণ জল প্রয়োগ করব। যদি এই গাছ তোমাদের জমিতে থাকে, তাহলে তোমরা যত খুশি জল দাও, কোনো সমস্যা নেই। কিন্তু যখন এই গাছ আমরা টবে প্রতিস্থাপন করছি, তখন কিন্তু আমাদেরকে জলের মাত্রা বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। প্রতিদিন এই গাছে যদি তোমরা জল প্রয়োগ করো, তাহলে লক্ষ্য রাখতে হবে যে টবের মাটিটা কতটা পরিমাণ শুকনো হয়েছে। যদি দেখো যে টবের মাটি ভেজা ভেজা আছে, তাহলে কিন্তু প্রতিদিন এই গাছে জল প্রয়োগ করা যাবে না। টবের মাটি শুকনো হলে তবেই কিন্তু এই গাছে আমরা জল প্রয়োগ করতে পারবো। এই গাছ কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় যে কখন এই গাছে জলের প্রয়োজন আছে। যখন তোমরা লক্ষ্য করবে যে গাছের পাতা নেতিয়ে যাচ্ছে বা ঝিমিয়ে যাচ্ছে, অথবা গাছের পাতা হঠাৎ করে দেখতে পাবে যে একটু মোড়া মোড়া ভাব হয়ে গেছে, ঠিক যেমন আমি এখন ভিডিওতে দেখাচ্ছি, দেখো পাতাটা এইভাবে ঠিক মুড়ে মুড়ে যাবে, তখন তোমাদেরকে বুঝতে হবে যে এই গাছে জল প্রয়োগ করতে হবে। অতিরিক্ত মাত্রায় জল একেবারেই প্রয়োগ করা যাবে না। টবের উপরের দিকের মাটি শুকিয়ে যায়, কিন্তু নিচের দিকের মাটি ভেজা থাকে। টিপস নাম্বার 3, বাগানের নয়নতারা বা ভিনকা গাছকে যদি ঝোপালো করতে চাও, তাহলে এই ফেব্রুয়ারি মাসে এই গাছের হার্ড প্রুনিং করতে হবে। বর্ষাকালে এবং শীতকালে এই গাছের হার্ড প্রুনিং করা যায় না, কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এই গাছের হার্ড প্রুনিং করা যায়। ফেব্রুয়ারি মাসে এই গাছের হার্ড প্রুনিং করলে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই নয়নতারা বা ভিনকা গাছ ঝোপালো হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সাইড থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসছে। তো এই যে মাথাটা আমি টিপ প্রুনিং করে দিলাম, যেহেতু মাথায় যে কোনো গাছের গ্রোথ হরমোন থাকে, তো মাথাটা টিপ প্রুনিং করে দেওয়ার ফলে গাছ কিন্তু ধীরে ধীরে ঝোপালো হয়ে যাবে। গাছ যত বেশি ঝোপালো হবে, গাছে কিন্তু ফুল আমরা ততটাই বেশি পাবো। টিপস নাম্বার 4, ভিনকা বা নয়নতারা গাছের সব থেকে বড় সমস্যা হলো ফাঙ্গাস। বাগানের বেশিরভাগ নয়নতারা গাছ কিন্তু এই ফাঙ্গাসের আক্রমণের কারণে মারা যায়। তো আমি যেটা স্প্রে করছি, এটা হলো স্যাপ ফাঙ্গিসাইড। 1 লিটার জলে 2 গ্রাম স্যাপ ফাঙ্গিসাইড মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করতে হবে। বিশেষ করে আমরা যখন এই গাছের হার্ড প্রুনিং করব, সেই সময় কিন্তু আমাদের ফাঙ্গিসাইডের স্প্রে অবশ্যই করতে হবে। এবং যে কাঁচি বা কাটারের সাহায্যে আমরা হার্ড প্রুনিং করছি, সেটাকেও কিন্তু খুব ভালোভাবে স্যানিটাইজ করে নিতে হবে। এরপর টিপস নাম্বার 5, আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বীজ তৈরি হয়। নয়নতারা গাছ ছোট থেকেই বীজ তৈরি করে, তাই এই বীজগুলোকে কাঁচা অবস্থায় বা কচি অবস্থায় কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে। দেখো কত ছোট ছোট সাইজের বীজ। এই বীজগুলোকে আমরা যদি গাছের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু গাছের অনেক এনার্জি নষ্ট হবে। গাছ কিন্তু ঝোপালো তৈরি হবে না, এবং গাছে যদি না ঝোপালো তৈরি হয়, তাহলে গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো না। তাই প্রতিস্থাপন করার পর থেকেই এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, গাছে যেন বীজ তৈরি না হয়।
এরপর আসি বন্ধুরা, গাছের মধ্যে যে পুরনো পাতাগুলো থাকবে, যে পাতাগুলোর মধ্যে ফাঙ্গাস প্রবলেম লক্ষ্য করতে পারবে বা মাটির মধ্যে মিডিয়ার মধ্যে যে পাতাগুলো লেগে থাকবে, সেই পাতাগুলোকে হাতের সাহায্যে কিন্তু তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবে। গাছের পাতা যদি মাটিতে লেগে থাকে তাহলে সেই পাতায় কিন্তু ফাঙ্গাস আক্রমণ সবথেকে আগে হয়। টিপস নাম্বার 6 বন্ধুরা, নয়নতারা গাছের ডাল থেকে কিভাবে আমরা চারা তৈরি করব। ডাল থেকে আমরা চারা তৈরি করতে পারি, বীজ থেকে চারা তৈরি করতে পারি, অথবা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করতে পারি। যে ডাল আমরা হার্ড প্রুনিং করলাম সেই ডালগুলো ফেলে না দিয়ে যদি আমরা বালির মিডিয়াতে প্রতিস্থাপন করে রেখে দিই তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যেই নতুন চারা আমরা পেয়ে যাব। তো প্রথমে বালিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটা টবের মধ্যে দেখো আমি বেশ কিছুটা পরিমাণ লাল বালি দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো তার মধ্যে দেখো আমি ডালটাকে প্রতিস্থাপন করলাম। এই ডালের মধ্যে কিন্তু আমি অনেক পাতা ছিল তুলে ফেলে দিয়েছি, বেশি পাতা রাখা যাবে না। তো এই গাছটাকে, এই টবটাকে আমি কিন্তু ছায়া জায়গায় রাখবো, আর সপ্তাহে একদিন ফাঙ্গিসাইড মিশ্রিত জল এই মিডিয়াতে প্রয়োগ করব। তো এরপর দেখো বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হবে। এরকম ছোট্ট ছোট্ট কালো জিরের মতো বীজ গাছে তৈরি হয়। তো সেই বীজ একটা অথবা দুটো বীজ রেখে দিলে এরকম কিন্তু পেকে যাবে, এবং সেই বীজগুলো আমরা যদি মাটি, বালি এবং কম্পোস্ট মিশ্রিত মিডিয়াতে প্রতিস্থাপন করে রেখে দিই কিছুদিনের জন্য, তাহলে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। আর এই দেখো যে ডাল থেকে চারা তৈরি করা দেখালাম, তো সেই ডাল থেকে কিন্তু এরকম চারা তৈরি হবে। তো ডাল থেকে চারা তৈরি আমি আগেও করে রেখেছি। দেখো আমার বাগানে বেশিরভাগ চারাই কিন্তু ডাল থেকে তৈরি করা। তো এই ছোট ছোট চারাগুলো কিন্তু আমি ডাল থেকেই তৈরি করেছি। তো এবার আসি টিপস নাম্বার 7। টিপস নাম্বার 7 হলো আমরা আমাদের বাগানের গাছ, নয়নতারা বা ভিনকা গাছ কীভাবে প্রতিস্থাপন করব। তো এই চারাটা আমি ডাল থেকে তৈরি করেছি, তোমরা এই সময় নার্সারি থেকে কিনে এনেও প্রতিস্থাপন করতে পারো। যেহেতু এই ছোট্ট গাছটা আমার 3 ইঞ্চির একটা টবে আছে, তো সেই 3 ইঞ্চি টব থেকে আমি 4 ইঞ্চি টবে রিপোর্ট করব। তো প্রথমে দেখো ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম, ঢেউ খেলানো খোলামকুচি দিলাম, তার উপর বালি দিলাম, বালির উপরে দিলাম কম্পোস্ট। তো এরপর দেখো মিডিয়া কিভাবে তৈরি করব। মিডিয়া হিসাবে আমি নিয়েছি এখানে মাটি, বাগানের যে কোনো মাটি তোমরা কিন্তু এখানে নিতে পারো, তবে একটু বেলে মাটি হলে খুব ভালো হয়। তবে হাতের কাছে যে মাটি আছে সেই মাটিই নিয়ে নেবে। মাটির অর্ধেক পরিমাণ নিয়েছি আমি কম্পোস্ট। কম্পোস্টের প্রায় সমান সমান নিয়েছি বালি, বালির পরিমাণটা একটু কম, কম্পোস্টের থেকে সামান্য কম। তো এই 3টে উপাদান খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম নিম খোল, সরিষার খোল, হাড় গুঁড়ো, শিংকুচি এসব কিচ্ছু মেশাবো না। শুধুমাত্র এর মধ্যে মেশাবো ফাঙ্গিসাইড। যে কোনো ফাঙ্গিসাইড এর মধ্যে মিশিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো, দারুচিনির গুঁড়ো এগুলো মেশালে হবে না, ফাঙ্গিসাইডটাই নিতে হবে, কারণ ওগুলো এই গাছের জন্য অতটাও এফেক্টিভ নয়। তো এখানে ফাঙ্গিসাইড আমি নিয়ে নিলাম 2 গ্রাম পরিমাণ, সামান্য পরিমাণ। যেহেতু টবের সাইজ ছোট সেই কারণে ফাঙ্গিসাইডের পরিমাণটাও কম নিয়েছি। যদি তোমাদের টবের সাইজ বড় হয় তাহলে কিন্তু ফাঙ্গিসাইডের পরিমাণটা একটু বেশি নিতে হবে। নয়নতারা গাছ প্রতিস্থাপন করার ক্ষেত্রে টবের বিষয়টা কিন্তু খুব ভাইটাল বিষয়। গাছের রুট বলটা ঠিক যেমন হবে, গাছের টবের সাইজটাও কিন্তু ঠিক তেমনই হবে। যদি রুট বল এরকম ছোট্ট রুট বল হয় তাহলে রুট বলের থেকে 2 ইঞ্চি বড় টব নিতে হবে। মাটির টব অথবা প্লাস্টিকের টব, যে টবই নাও না কেন, কখনোই কিন্তু অনেক বড় টবে নয়নতারা গাছ প্রতিস্থাপন করবে না। অনেক বড় টবে নয়নতারা গাছ প্রতিস্থাপন করলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ খুব বেশি হয়, কারণ রুট বল ভিজে যাওয়ার সাথে সাথে, জল প্রয়োগ করছি যখন আমরা, রুট বলটা তো ভিজে যাচ্ছে, তার সাথে সাথে সাইটের মাটিগুলো অনেকক্ষণ ভিজে থাকছে। মাটি যদি না তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে কিন্তু ফাঙ্গাস প্রবলেম খুব বেশি দেখা যায়। তো গাছটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। জল দেওয়ার পর লক্ষ্য করবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে ঠিকঠাকভাবে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি দেখো যে ঠিকঠাকভাবে জলটা বেরিয়ে যাচ্ছে না তাহলে কিন্তু সমস্যা, পরে ফাঙ্গাস প্রবলেম হবেই। তাই সবসময় ড্রেনেজ হোলটা সঠিকভাবে তৈরি করে তবেই গাছ প্রতিস্থাপন করার চেষ্টা করবে। বন্ধুরা এবার আসি ভিডিওর লাস্ট টপিক, খাবার। এই সময় আমরা কোন খাবার গাছে প্রয়োগ করব। তো মাটি তো আমি আগেই খুশে রেখেছি। তো প্রথম যে খাবারটা আমরা এখানে দেবো সেটা হলো নাইট্রোজেন সমৃদ্ধ খাবার, কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট এই সময় আমাদের গাছে প্রয়োগ করতে হবে, তবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার হলে সব থেকে ভালো হয়। যেহেতু এই গাছ দুটো 4 ইঞ্চির মাটির টবে আছে সেই কারণে আমি মাত্র 2 চামচ পরিমাণ কম্পোস্ট এখানে প্রয়োগ করছি। কম্পোস্ট হলো একটা ন্যাচারাল এনপিকে, এর মধ্যে নাইট্রোজেনও আছে, ফসফরাসও আছে এবং পটাশিয়াম আছে। তো নাইট্রোজেনের ভাগটা সব থেকে বেশি আছে, যে কারণে কম্পোস্ট কিন্তু খুব ভালো গাছের পাতা সবুজ রাখে, গাছে বিভিন্ন ধরনের মাইক্রো বা ম্যাক্রো নিউট্রিয়েন্টসের যোগান দেয়। তাই কম্পোস্টটা কিন্তু আমাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে। তো এই খাবার আমরা কিন্তু মাসে একবার দেব, কম্পোস্ট মাসে একবার, অতিরিক্ত কম্পোস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরপর এই খাবারটা প্রয়োগ করার পর
4 থেকে 5 দিন পর একটা লিকুইড খাবার আমরা প্রয়োগ করব। তো লিকুইড খাবারটা কি, সেটা হলো কলার খোসা ভেজানো জল। 4-5টা কলার খোসা 1 লিটার জলে 2 থেকে 3 দিনের জন্য ভিজিয়ে ছায়া জায়গায় রেখে দিতে হবে। কলার খোসাগুলোকে তোমরা টুকরো টুকরো করেও নিতে পারো। তো সেই লিকুইড একটা অন্য পাত্রের মধ্যে 3 দিন পর ছেঁকে নিয়ে তার মধ্যে সমপরিমাণ জল মিশিয়ে তোমরা একটা নয়নতারা গাছে প্রয়োগ করবে। তবে যখনই প্রয়োগ করবে এই খাবার তখন ভালোভাবে লক্ষ্য রাখবে যে টবের মিডিয়া যেন খুব ভালোভাবে শুকনো থাকে। ভেজা মাটিতে একেবারেই কিন্তু কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা যাবে না। কম্পোস্ট মাসে 1 বার প্রয়োগ করবে, আর এই কলার খোসা ভেজানো জল মাসে 3 বার, অর্থাৎ 10 দিন অন্তর অন্তর। বন্ধুরা, এবার আসি নয়নতারা গাছের পোকামাকড়ের কথায়। নয়নতারা গাছে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না, মাঝে মধ্যে জাপ পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। তাই তোমরা কাকা পেস্টিসাইড অথবা নিম তেল 15 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারবে। বন্ধুরা, যদি তোমাদের জমিতে নয়নতারা গাছ থাকে তাহলে কিন্তু এই একই খাবার জমির গাছেও প্রয়োগ করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল ফেব্রুয়ারি মাসে নয়নতারা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এই নয়নতারা গাছের ভিডিও নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।